প্রকৃতি ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। এ কথাটি যেন সত্য হলো ইসরায়েলের ক্ষেত্রে। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাদের। প্রথমে দাবানল, এরপর ক্ষেপণাস্ত্র হামলার শিকার ইসরায়েল। গাজায় যে আগুন দিয়েছে ইসরায়েল, এবার সেই আগুনই ফিরে এসেছে তাদের ঘরে। উত্তরের আকাশে হুতির ক্ষেপণাস্ত্র, দক্ষিণে জ্বলছে বন, আর দুই দিক থেকে বিধ্বস্ত হচ্ছে ইসরায়েল। এ যেন সৃষ্টির প্রতিশোধ এবং ইতিহাসের প্রতিধ্বনি, যেখানে নিপীড়নের মাসুল ঠিকই চুকাতে হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের একমাত্র কথিত ভিলেইন রাষ্ট্র ইসরায়েল, যাকে ঘিরে ধরেছে প্রকৃতি ও প্রতিরোধ। দুই ফ্রন্টে হামলা, একদিকে ভয়াবহ দাবানল, অন্যদিকে ইয়েমেনি হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটা শুধুই প্রতিশোধের আগুন নয়, এই আগুন পুড়িয়ে দিচ্ছে অহংকার, ধ্বংস করছে আগ্রাসনের আস্ফালন। ৪ মে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইতিহাসের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের রাজধানীমুখী অঞ্চলে। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যা ইসরায়েলের আকাশপথের প্রাণকেন্দ্র। সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিমানবন্দরে, আহত হন অন্তত ৮ জন। বিমানবন্দরের কার্যক্রম হয়ে পড়ে স্থবির। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেন যদি সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। তাদের মতে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো প্রযুক্তি সাধারণত সাবসনিক বা সুপারসনিক ক্ষতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন। তাই ইসরায়েলি বাহিনীও ইয়েমেনের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি। হামলার পর হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট বার্তা দেন, যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন তাদের ক্ষেপণাস্ত্র থামবে না। এর মানে এবার গাজার প্রতিশোধ শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে হাজার কিলোমিটার দূরের ইয়েমেন থেকেও। বিশ্লেষকরা বলছেন, এই হামলা ছিল দুই স্তরে পরিকল্পিত। প্রথমত, হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এই হামলায়, যা ইসরায়েলের প্রচলিত ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। দ্বিতীয়ত, এই হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র জনবসতি নয়, বরং ইসরায়েলের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই হামলা স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ারের ক্লাসিক উদাহরণ, যার মাধ্যমে হুতিরা পুরো বিশ্বের কাছে নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এদিকে এখনো দাবানলের ধাক্কা সামলাতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরায়েল। দেশটির এখন অন্যতম বড় সংকট প্রকৃতি নিজেই। কয়দিন আগে জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার দূরে পাহাড়ি অঞ্চলে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে ৫,০০০ একরের বনভূমিতে। এই দাবানলে বন্ধ হয়ে যায় জেরুজালেম তেল আবিব হাইওয়ে, যা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পথ। শতাধিক বাড়ি খালি করে ফেলতে হয়, ছড়িয়ে পড়ে ধোঁয়া, বিষাক্ত গ্যাস। অন্যদিকে হুতিদের হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, যারা তাদের ক্ষতি করবে তাদের ৭ গুণ মূল্য বুঝিয়ে দিবে ইসরায়েল। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, হুতিদের মতো সংগঠিত, প্রস্তুত ও উচ্চ মনোবল সম্পন্ন দক্ষ গেরিলা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের হামলা আসলেই কার্যকর কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন হুতিরা প্রতিবারই প্রতিশোধমূলক হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব এবং ক্ষমতা প্রমাণ করছে। একদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র, অন্যদিকে দাবানল, সব মিলিয়ে ইসরায়েলের ওপর বিপদ যেন কাটছেই না। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, ইসরায়েল এখন আর আক্রমণকারী নয়, আত্মরক্ষায় ব্যস্ত এক রাষ্ট্র, যার প্রতিটি আগ্রাসনের জবাব আসছে আগুনে, আঘাতে এবং আকাশপথে ধ্বংস হয়ে যাওয়া অহংকারে। ইতিহাস কি এবার অন্য পথে হাঁটছে? ইসরায়েলের পতন কি তবে শুরু হলো? কাজী অহনা, নিউজ 24।